আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবহেলিত প্রাণ গল্পের তৃতীয় পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। বলে ওঠে, জেসিকা, একটু আশামাকে ডেকে দে না, ওয়াশরুম যাব আমি। প্রাণের কথা শুনে পাশ থেকে নয়ন বলে ওঠে, আশামাকে ডাকতে হবে কেন? আমি তোমায় ওয়াশরুম নিয়ে যাচ্ছি। প্রাণ নাকচ করে বলল, খামাখা এত কষ্ট করার দরকার নেই, নিজের শ্রম শক্তি বাঁচাতে শিখো, পরবর্তীতে কাজে আসবে। এখন আশামাকে ডেকে দাও, সে নিয়ে যাবে না। নয়ন সম্পূর্ণ কথা অগ্রাহ্য করে ধমকের সুরে বলে, বেশি কথা বলো তুমি, বলছি তো আমার সাথে যেতে। প্রাণ অমিনেশ দৃষ্টিতে তাকালো। নয়নে এমন আচরণ আর অভিব্যক্তি দেখে যে কেউ নিঃসন্দেহে বলে উঠবে প্রাণকে সে চোখে হারায়, প্রতি মুহূর্ত তার চিন্তায় কাটায়। অথচ এই কথায় সত্যতা নেই বিন্দুমাত্র, সবটাই নিপুণ অভিনয়। এটা এখন প্রাণের চেয়ে ভালো কে জানে। তবে এই মিথ্যের খাতায় এখন সেও নাম লেখাতে প্রস্তুত, দেখতে চায় সে জল কতটুকু গড়ায়। নয়ন দ্বিতীয়বার একই কথা বলতে প্রাণ আর কথা বাড়ায় না, নয়নের হাত ধরেই এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। প্রাণ ফ্রেশ হয়ে বেরিয়ে আসতে পুনরায় ওকে ধরে বিছানায় বসিয়ে দিল। এর মাঝে আশা বেগম এসে সবাইকে নাস্তার কথা বললে নয়ন ব্যস্ত ভঙ্গিতে বলে, প্রডিউসার ফোন করেছিল আশামা, ঘণ্টাখানেকের মাঝে একটা শুটিং আছে জানিয়েছে, আমার এখনই বেরোতে হবে। অন্য আরেকদিন তোমার হাতের নাস্তা খাবো নে, আজ আসি। নয়নের কথা শেষ হতে না হতেই জেসিকা বলে ওঠে, আমিও এখন বেরোবো আন্টি, 11টা একটা মেডেলিং শো আছে আমার। প্রাণ নিষ্পলক দুইজনের দিকে তাকিয়ে থাকলো, বলল না কিছু। জেসিকা নয়নের দিকে তাকিয়ে বলে, নয়ন তুমি কোন দিকে যাবে? উত্তরার দিকে। কেন? জেসিকা মৃদুস্বরে বলে, তাহলে আমাকে একটু কষ্ট করে বনানীতে নামিয়ে যেতে পারবে? আমার গাড়িতে কিছু প্রবলেম দেখা দিচ্ছিল বলে এখানে আসার পর সেটা ড্রাইভারকে দিয়ে সার্ভিসিংয়ে পাঠিয়ে দিয়েছি। নয়ন নিজের পোশাক একবার ঝেড়ে নিয়ে বলে, আচ্ছা চল, আমি নামিয়ে দিবনে। জেসিকা এবার প্রাণের দিকে তাকিয়ে বলে, আমি তোর উর্বির সাথে গেলে তোর আবার কোনো সমস্যা হবে না তো? প্রাণ কিয়ত পরিমাণ হেসে বলে, আজব তো, তুই আর আমার ভালোবাসায় ভাগ বসাচ্ছিস না, জাস্ট হেল্প চাইছিস, তাতে সমস্যা কেন হবে? কথাটা শুনে নয়ন বিষম খেয়ে উঠে কিছুটা, টপিক চেঞ্জ করার জন্য গলাটা ঝেড়ে বলে ওঠে, প্রাণ আমি এখন আসি, রাতে যদি ফ্রি হতে পারি তাহলে আসবো আমি। প্রাণ কোনো দ্বিরুক্তি করল না, হালকা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। এদিকে জেসিকা কিছুটা ফুঁসে উঠলেও সেটা চেপে গেল। ঠোঁটে কৃত্রিম হাসি ঝুলিয়ে প্রাণ আর আশা বেগমের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল নয়নের পিছে পিছে। আর তাদের যাওয়ার পানেই প্রাণ তাকিয়ে রইল নিষ্পলক, আনমনে বিড়বিড় করে উঠল, কি নিখুঁত নিদারুণ অভিনয়, প্রশংসা না করে থাকতেই পারলাম না। তবে চিন্তা নেই, খালি মুখে শুধু প্রশংসা করে যাব না, সময় হলে উপহারও দিয়ে যাব। এই কথাগুলো আওড়ানোর মাঝেই আখি পল্লব হতে টুপ করে ঝরে পড়ল দুফোঁটা অশ্রুকণা। আশা বেগম প্রাণের কাছে এসে খুব আদুরে হাতে অশ্রুটুকু মুছে দিয়ে বলেন, মূল্যবান সম্পদগুলো এভাবে ঠুনকো বস্তুর উপর অপচয় করতে নেই, তারা কখনো মর্যাদা দিতে জানে না। কথাটা শুনে প্রাণ দৃষ্টি তুলে আশা বেগমের দিকে স্থির করল। একটু আগে যখন নয়ন আর জেসিকা ছিল তখন সে খেয়াল করে আশা বেগমের ক্ষোভপূর্ণ ঘৃণিত চাহনি। অভিব্যক্তিতে ছিল রাগান্বিত ভাব স্পষ্ট, তবে সেটা প্রকাশ্যে আসতে দেয়নি। সে খুব সূক্ষ্মভাবে নিজেকে সংযত করে দাঁড়িয়েছিল তাদের সামনে, নিজের মনোবল মজবুত করতে পেরেছিল, প্রতারকদের সামনে টিকে থাকার, নিজের মনোবল মজবুত করার। আজ এই মানুষটি পাশে না থাকলে বোধহয় মিনিটেই চিত্তের ন্যায় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত তাদের সম্মুখে, হেরে যেত খুব বিশ্রীভাবে। প্রাণ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, খুব শিগগিরই অধমের পতন হবে আশামা, সব কিছুর হিসেব নিয়ে ছাড়ব আমি, সব কিছুর। আশা বেগম প্রাণের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, সব হবে, চিন্তা করিস না। অন্যায় করে কেউ কি পার পেয়েছে আজ অবধি? পাইনি, তাই আপাতত এই বিষয়ে রাখ, আমি খাবার আনছি, খেয়ে নে। প্রাণ নাকচ করে বলে, খেতে ইচ্ছে করছে না আশামা। আশা বেগম রোশানল দৃষ্টিতে তাকিয়ে কঠোর কণ্ঠে বলেন, কোনো কথা না, নাস্তা আনছি আমি, খাইয়ে দিব, কোনো কথা না। কথাটা বলেই আশা বেগম রুম থেকে বেরিয়ে গেলেন। মিনিট কয়েক পরই প্লেটে নাস্তা সাজিয়ে নিয়ে এলেন প্রাণের জন্য। অতঃপর খুব যত্নে সম্পূর্ণ খাবারটুকু খাইয়ে দিলেন প্রাণকে। খাওয়া শেষে বললেন, বড় সাহেব ফোন করেছিলেন, তোর সাথে কথা বলতে চাইছিলেন। প্রাণের ম্রিয়মান কণ্ঠ, হঠাৎ বাবার মেয়ের কথা মনে পড়ল কি করে? বিশেষ কিছু আছে নাকি সামনে? এছাড়া তো তার আমার কথা মনে পড়ার কথা না। আমাকে বলেনি কিছু, তুই একবার সময় করে ফোন দিয়ে নিস। প্রাণ কোনো প্রত্যুত্তর করল না, আনমনে জানালার বাইরে তাকিয়ে নীলাভ আকাশের সমান্তরালে মিশে যাওয়া সবুজ পাতার আঁকেবাঁকে কিছু খুঁজে বেড়াল। আশা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে একটা ঔষধ প্রাণের হাতে ধরিয়ে দিয়ে বলে, খেয়ে নে। প্রাণ এবার বিরক্তিতে মুখ কুঁচকে বলে, আবার কেন? আশা বেগমের সোজাসাপটা জবাব, আমি বলেছি তাই। আশা বেগমের এমন কথা এবার প্রাণ দ্বিরুক্তি করতে পারল না, চুপচাপ খেয়ে নিল। তা দেখে আশা বেগম স্বস্তির নিঃশ্বাস ফেললেন। গাড়ির ভিতরকার পরিবেশ বেশ রমরমে। জেসিকা মোবাইলে ট্রেন্ডি কিছু পাশ্চাত্য সঙ্গীত ছেড়ে আনমনে গুনগুনি করেই চলেছে। নয়ন সেটা দেখে কিছুটা বিরক্তি নিয়ে বলল, তোমাকে এখন আসতে নিষেধ করেছিলাম না, তুমি আসলে? নয়নের কথা শুনে জেসিকা গান বন্ধ করে দিল। কিছুটা ন্যাকা সুরে বলল, তুমি জানো আমার ভালো লাগে না, প্রাণের সাথে তুমি সময় কাটাও, ইনসিকিউর ফিল হয় আমার, সহ্য করতে পারি না, আমি রেস্টলেস হয়ে পড়ি।
মনে হয় ও তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিবে, তোমাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলব। তাই আজও নিজেকে ধরে রাখতে পারিনি আমি। কিন্তু বোঝার চেষ্টা করো, এমন করলে প্রাণের সন্দেহ হতে পারে। এমনিও একটুর জন্য বেঁচে গেছি আমরা। ওর কাছে আমার বাসার চাবি ছিল, বুঝতে পারছো? আর তুমি আমি কিন্তু কাল আমার বাসাতেই ছিলাম। বাই এনি চান্স যদি প্রাণ আমার বাসায় চলে আসতো, বুঝতে পারছো কি হতো? সব শেষ হয়ে যেত, সব। জেসিকা নয়নের বুকে মাথা রেখে বলে, কিন্তু কিছু হয়নি তো, তাই না? সো চিল। আর এমনিও প্রাণের অ্যাক্সিডেন্ট হয়ে ভালোই হয়েছে। শি ডিজার্ভস ইট। নয়ন কিছুটা দ্বিধা নিয়ে বলল, তবুও আমার কেমন জানি লাগলো প্রাণ আজ কেমন জানি একটু অন্যরকম আচরণ করছিল। তোমার কি এমন লাগেনি? জেসিকা আক্রোশ ভরা কণ্ঠে বলে, ওর কথা বলা বন্ধ করবে তুমি? সব সময় প্রাণ প্রাণ শুনতে ভালো লাগে না আমার, অসহ্য। আর ও তোমার জন্য গুরুত্বপূর্ণ নাকি আমি? নয়ন নিজের কথাগুলো সামলে নিয়ে বলে, অবশ্যই তুমি। রাগ করো না জান, ওর নাম আমি আর নিচ্ছি না। জেসিকা গাল ফুলিয়ে বলে, নয়ন বেশ কিছুক্ষণ এদিকে ওদিকের কথা বলে জেসিকার মন ভালো করতে। মন ভালো হওয়া মাত্র জেসিকা বলে ওঠে, বেবি, আমার না প্রচণ্ড ক্ষুধা লেগেছে, চল না কোথাও গিয়ে ব্রেকফাস্টটা করে নি। নয়ন হেসে বলে, অ্যাজ ইউর উইশ মাই হাইনেস। মেহেদিরাঙার সায়ান্ন আধারের গহীনে নিমজ্জিত হতেই স্নিগ্ধতার হাতছানি নিয়ে আবির্ভাব হলো চন্দ্রমার, নিজের রূপে মায়া ফেলতে। তবে মেঘ তারাবিহীন অন্তরিক্ষে একাকিত্ব অনুভব করল নিজেকে ভীষণ। নিজের মাঝে অপূর্ণতা খুঁজে পেল যেন। বুনো গাছগাছালির আকেমাকে কলি ফুটেছে, মৃদু বাতাসের দুলে বেলাচ্ছে আর সুবাস ছড়াচ্ছে। দূর থেকে দাঁড়িয়েই তা উপলব্ধি করতে পারছে প্রাণ। কিয়ৎক্ষণ প্রকৃতির উপর পর্যবেক্ষণ চালিয়ে প্রাণ নিদারুণ একটি বিষয় আবিষ্কার করল। মিল খুঁজে পেল চাঁদের সাথে নিজের। তার মনে হলো আজ চাঁদটাও তার মতোই নিঃসঙ্গ নিরাসক্ত। না আছে বোঝার মতো কেউ, না আছে তাকে সঙ্গ দিতে কেউ। কেবল মানুষ তার রূপের মোহেই মাতোয়ারা হয়ে বেড়াচ্ছে। কেউ জানতে আসছে না তার ভিতরকার অবস্থা, জানতে চাইছে না একবারও সে কেমন আছে, তার মন ভালো আছে তো। বুক চিড়ে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো আপনা আপনি। অনিমেষ চাহনিতে কিছুক্ষণ ম্লান চাঁদকার পানে তাকিয়ে থেকে রুমে চলে আসে প্রাণ। পায়ে গভীর আঘাত পাওয়ায় দাঁড়িয়ে থাকতে বেশ অসুবিধে হচ্ছিল। ব্যথায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে তাকে। অসহ্য লাগছে এতে তার। এক কোণে রাখা ইজি চেয়ারটায় বসে নেত্রযুগল এক করে দুলতে থাকে প্রাণ। আজ সারাটা দিন সে ঘুমিয়েই কাটিয়েছে, কিন্তু তবুও ঘুম পিছু ছাড়তে চাইছে না আজ। এখনও তন্দ্রা লেগে আছে। এত ঘুমকাতুরে তো সে না, তাহলে? ইজি চেয়ারে বসে থাকতে থাকতেই পুনরায় ঘুমিয়ে পড়ল প্রাণ। যখন নিদ্রাভঙ্গ হল তখন ঘড়ির কাঁটা রাত 10টা ছুঁই ছুঁই। 2 হাত উঁচিয়ে আখি পল্লব ডোলে আড়মোড়া ভেঙে উঠে দাঁড়াল। ক্ষণেই পা যন্ত্রণা করে উঠতে ঠোঁট কামড়ে সহ্য করে নিল সে। কোনো রকম হেঁটে ওয়াশরুম পর্যন্ত গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো সে। বিছানায় পা টান টান করে মেলে দিয়ে পাশে বেডসাইড টেবিলের ওপর রাখা হ্যান্ডব্যাগটা কোলে তুলে নিল। ব্যাগ ঘেটে নিজের ফোন বের করার সময় শিলার ফোন চোখে পড়তেই দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে। নিজের সকল শ্যুট কমপ্লিট করে ভার্জিনিয়া থেকে আসার পূর্বে শিলার ফোন নিজের সাথে নিয়ে এসেছিল সে। এর মুখ্য কারণ নয়ন যাতে শিলাকে ফোন করলে না পায় এবং জানতে না পারে সে বাংলাদেশে আসছে। যদিও প্রাণ শিলাকে নিষেধ করে রেখেছিল নয়ন কিছু জানাতে, তবুও কেন জানি লেগেছিল শিলা জানিয়ে দিতে পারে নয়নকে। কেননা প্রাণের সব খোঁজখবর শিলা প্রায়শই নয়নকে দিয়ে থাকে। তাই সেফটির জন্য শিলার অগোচরেই ওর ফোনটা সাথে নিয়ে এসেছিল সে। কিন্তু সকালে শিলা কিভাবে নয়নকে জানালো তার আসার কথা কে জানে। আচমকাই কিছু একটা খটকা লাগলো প্রাণের। মনের মাঝে বুনতে শুরু করলো সন্দেহের বীজ। কিছুটা দ্বিধা নিয়েই সে শিলার ফোনটা অন করল। শিলার লক প্যাটার্ন কি তা প্রাণ দেখেছিল একবার, তাই মোবাইলটা খুলতে সময় লাগলো না তার। কোথা থেকে শুরু করবে ভাবতে ভাবতে হোয়াটসঅ্যাপে চলে গেল সে। সবার উপরেই নয়নের চ্যাট বক্স দেখে কিছুক্ষণ থম মেরে বসে রইল সে। অনুমতি ছাড়া কারো চ্যাট পড়া অনৈতিক কাজ জেনেও নিজেকে স্থির রাখতে পারল না। এক এক করে শিলা এবং নয়নের সব চ্যাট পড়তে থাকল সে, শুরু থেকে শেষ অবধি। মেসেজ সব দেখা শেষে তীব্র ক্ষোভে প্রাণের বিমূঢ় আখিপল্লব রক্তিম বর্ণ ধারণ করল। সর্বাঙ্গে ধরে গেল অসহ্যনীয় জ্বালা। নিঃসার নিস্তব্ধ নির্বোধ হয়ে কিছুক্ষণ বসে রইল এক ভঙ্গিতে। ধোঁকা, আবার ধোঁকা। নয়ন জেসিকা মিলে তার সাথে যা করেছে শিলাও তার বিপরীত কিছু করেনি। টাকার বিনিময়ে শিলা নয়নকে শুধু টাইম টু টাইম তার সকল খোঁজখবর নয়, বরং তার কাছে আসা সকল অফারগুলাও সবার আগে নয়নকে জানিয়েছে সে। এবং নয়ন সেখান থেকে বেশিরভাগ ভালো ভালো অফারগুলা রিজেক্ট করে বেছে বেছে এভারেজ লেভেলের কাজগুলো তার সামনে উপস্থাপন করতে বলেছে, যেগুলো হিট হওয়ার চান্স খুবই ক্ষীণ। উদ্দেশ্য ছিল এটাই, সে যাতে এসব মুভি সিরিজ এবং শো করে অত্যাধিক সুনাম অর্জন করতে না পারে। তবে এখানের বেশিরভাগ অফারগুলোর সম্পর্কেই সে অবগত ছিল না। অবগত হবেই বা কিভাবে? সে তো কখনো তেমন যাচাই বাছাই করে জানতে যায়নি কিছু। শিলার ওপর ভরসা করে এসব কাজ তার উপর ছেড়ে দিয়েছিল সে, যার পরিমাণ এখন এই।
প্রাণ আরেকবার ভালোমতো সকল অফারগুলায় চোখ বোলালো। একটা জিনিস লক্ষ্য করল সে, জেসিকা এখন যেসব মুভি, সিরিজ এবং শোতে কাজ করছে বা করেছে, সবগুলোর অফারই বহু পূর্বে তার কাছে এসেছিল। প্রথম বোধহয় তার কাছেই এসেছিল, কিন্তু নয়ন সেগুলো রিজেক্ট করে দেয়। বিষয়টা এখন আরেকটু পরিষ্কার হয়ে এলো প্রাণের নিকট। তার জন্য আসা অফারগুলো খুব চালাকির সাথেই নয়ন জেসিকাকে হ্যান্ডওভার করেছে এবং ডাইরেক্টরদের কাছে অ্যাপ্রোচ করেছে। বাহ, কি সুন্দর সাজানো পরিকল্পনা! এই জন্যেই বুঝি নয়ন তার আগের অ্যাসিস্ট্যান্টকে সরিয়ে দিয়ে শিলাকে এনেছিল এবং এসব করাচ্ছিল। কি বোকা ছিল সে! এতটুকু চালাকিও ধরতে পারল না। উপরন্তু এতটা সময় ধরে এমন এক জঘন্য মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে এসেছিল। তার এক কথাই নিজের পুরো দুনিয়া উজাড় করে দিয়েছিল। ভাবতেই প্রাণ নিজেকে ধিক্কার জানালো। নিজের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে হাতের পাশে থাকা ল্যাম্প সেটটা এক ঝাটকায় মেঝেতে ছুঁড়ে মারল সে। মুহূর্তেইটা খণ্ডবিখণ্ড হয়ে ছড়িয়ে ছিটিয়ে গেল ঘরের সকল কোণে। মনস্তাপের পরিমাণ বাড়তেই প্রাণ সহ্য করতে পারল না আর। কষ্ট সব উপচে পড়ল বিবর্ণ ধারা হয়ে। এতটা বোকা কিভাবে হতে পারল সে? সব তার দৃষ্টির সামলে ছিল, কিন্তু কোনো কিছুই আন্দাজ করতে পারেনি। দিনের পর দিন শুধু প্রতারণা, প্রবঞ্চনার শিকার হয়েই এসেছে। ভালোবাসার জন্য কি এতটাই কাঙাল হয়ে পড়েছিল যে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে গিয়েছিল? নিজেকেই নিজের এখন খুন করে ফেলতে ইচ্ছে করছে তার। তার চারপাশে অবস্থানরত মানুষ আজকে পুরো দমে তার বিশ্বাস ভেঙে গুড়িয়ে দিয়েছে। বিশ্বাস উঠিয়ে ফেলেছে ভালোবাসা, বন্ধুত্ব, ভরসা নামক শব্দগুলো হতে। সে হয়তো এখন জীবনে আর কাউকেই আপন করে নিতে পারবে না, কখনো না। এদিক ভাঙচুরের শব্দ শুনে বাকি সব সার্ভেন্টরা নিজেদের মতো কাজ করলেও ছুটে আসেন আশা বেগম। এক পলক মেঝেতে চূর্ণ বিচূর্ণ ল্যাম্প সেটটির দিকে তাকিয়ে দরজা ভিড়িয়ে বিছানায় ছটফট করতে থাকা প্রাণীর দিকে এগিয়ে যান। প্রাণের ফোলা গালে হাত রেখে জিজ্ঞেস করেন, কি হয়েছে মামুনি? এমন করছিস কেন তুই? প্রাণ অশ্রুসিক্ত লোচনে আশা বেগমের দিকে তাকিয়ে বলে ওঠে, আমার চারপাশটা সম্পূর্ণ মিথ্যে দিয়ে ভরা কেন বলতে পারো আশামা? কেন সবাই শুধু আমাকে ঠকিয়েই চলে যায়, খেলে যায় আমার অনুভূতির সাথে? কেন? আমি কি মানুষ না? আমার কি কষ্ট হয় না? মন নেই আমার? আর কত সহ্য করব আমি? আর কত? আশা বেগম বুঝলেন আবার কিছু হয়েছে। তিনি প্রাণের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, এই পৃথিবীতে সুখে শান্তিতে বেঁচে থাকা এত সহজ নয় মামুনি। তোকে পদে পদে নিজের জন্য লড়ে যেতেই হবে। যতদিন তুই নিজের জন্য লড়াই করে যেতে পারছিস, ঠিক ততদিনই তোর অস্তিত্ব টিকে থাকবে এই পৃথিবীতে। যেদিন তুই স্থির হয়ে যাবি, সেদিনই ধূলিসাৎ হয়ে যাবে তোর অস্তিত্ব। প্রাণ কম্পিত কণ্ঠে বলে ওঠে, আমি যে আর পারছি না আশামা। পারতে তোকে হবে, নিজের জন্য না হলেও তোর দাদির জন্য। তোর দাদিমা তো তোকে এই শিক্ষা দেয়নি যে কঠিন পরিস্থিতিতে ভেঙে পড়ার? তাহলে? প্রাণ কিছু বলল না, মৌনব্রত রইল। আশা বেগম প্রাণের সিক্ততায় ঘেরা গাল দুটি মুছে দিয়ে বললেন, যে অশ্রু দুর্বলতা প্রকাশ করে তা কখনো প্রকাশ্যে আসতে দিতে নেই, চেপে যেতে হয় আধারের অন্তরালে। কথাটা বলে আশা বেগম থামলেন, অতঃপর বললেন, মনে আছে এই কথাটা কে বলেছিল তোকে? প্রাণ ধরা গলায় বলে ওঠে, দাদিমা। যেহেতু কথাগুলো মনে আছে, সেহেতু তা বাস্তবে প্রয়োগ করতে শেখ। দাদিমার আদর্শগুলো মনে রেখে নিজেকে সামলে নিতে শেখ। সর্বদা আমি তো থাকব না তোকে সামলে নিতে। আমি এই আছি, এই নেই। প্রাণ তটস্থ কণ্ঠে বলে ওঠে, না, বাজে বকবেলে একদম। তুমি কোথাও যাচ্ছ না, কোথাও না। প্রাণকে প্যানিক করতে দেখে আশা বেগম ঘাবড়ে গেলেন। প্রাণকে কোনোরকম শান্ত করে দ্রুত সাইড টেবিল থেকে কিছু মেডিসিন বের করে বুঝিয়ে খাইয়ে দিলেন। অতঃপর সব গুছিয়ে প্রাণ শুইয়ে দিয়ে বললেন, আমি যাচ্ছি না কোথাও, দেখ, শান্ত হো। প্রাণ আশা বেগমের এক হাত শক্ত করে মুঠো ধরে শুয়ে থাকে আর বিড়বিড় করতে থাকে। আশা বেগম প্রাণের হাতের ওপর হাত রাখতেই বুঝতে পারলেন প্রাণ কাঁপছে। তাকে এবার আশঙ্কিত দেখা দিল। কিছু একটা ভয় ঝেঁকে ধরল তাকে গভীরভাবে। রৌদ্রোজ্জ্বল প্রভাতের নীলিমায় অম্বর জুড়ে অজস্র মেঘের দাপাদাপি। প্রত্যুষ পাখির কুজন চারপাশে ভেসে বেড়াচ্ছে। বাতাসের নামগন্ধ নেই ছিটে ফোটাও। ভ্যাপসা গরমে ফুলে থেপে উঠেছে শহর। প্রাণ তখন সবেমাত্র ঘুম থেকে উঠেছে, এমন সময় একটা সার্ভেন্ট এসে জানালো বড় সাহেব এসেছেন, তাকে খুঁজছেন। সাত সকাল নেহাল শিকদার তার বাড়িতে এসে হাজির, বিষয়টা ঠিক হজম করতে পারল না প্রাণ। যে লোক স্বার্থ ছাড়া এক চুল পর্যন্ত নড়ে না, সে আজ এসেছে মানে নিশ্চয়ই কোনো কাহিনী আছে। প্রাণ আসছি বলে সার্ভেন্টকে বিদায় করে দেয়, অতঃপর ফ্রেশ হয়ে নিজেকে গুছিয়ে নেমে আসে নিচে। ড্রয়িং রুমে এসে নেহাল শিকদারের বিপরীত পাশের সোফায় বসে পড়ে। মন্থর কণ্ঠে জিজ্ঞেস করে, আজ কি মনে করে এখানে, কোনো দরকার? নেহাল রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, কথা বলার এটা কেমন ধরন? আদাব কায়দা শিখনি কিছু? নিজের বাবার সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? প্রাণ শ্লেষাত্মক চাহনি নিক্ষেপ করে বলে, আপনি নিশ্চয়ই সেই বনানী থেকে কষ্ট করে আমাকে এসব বলতে আসেননি, তাই একবারে কাজের কথায় আসলে খুশি হব। নেহাল বিরক্তিকর কণ্ঠে বলে ওঠেন, বড্ড অবাধ্য এবং বেদ্যব তুমি। প্রাণ ততই দীর্ঘ নিঃশ্বাস ফেলে। দুটাই আমি ছোটবেলা থেকে ছিলাম।
আপনি শুধু তা জানার বা বোঝার সুযোগ পাননি, অথবা বলতে পারেন চাননি। নেহাল ধাতস্থ হয়ে কথা চেঞ্জ করার জন্য বলে, বাজে বকা বন্ধ করো। প্রাণ ম্রিয়মান কণ্ঠে বলে, করলাম, তা বলেন কি বলতে এসেছেন। নেহাল কিছুক্ষণ থেমে বলেন, সামনের মাস থেকে যে ফিল্ম ফেস্টিভ্যাল শুরু, মনে আছে? তা আমি চাইছি এবার রেড কার্পেটে তুমি আর নয়ন একসাথে এন্ট্রি করো। প্রাণ ভ্রু কুচকিয়ে জিজ্ঞেস করে, হঠাৎ? কারণ সেখানেই আমি একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই। কিসের? প্রাণ কপালে ভাঁজ গাঢ়তর হয়। কিসের অ্যানাউন্সমেন্ট? নেহাল নির্লিপ্ত কণ্ঠে বলেন, তোমাদের এনগেজমেন্টের সময় এসে গিয়েছে, তোমাদের নিউজটা পাবলিক করার। সে সাথে তোমাদের দুজনের আপকামিং যে মুভি আসছে, সেটা রিলিজের ডেটও সেদিনই পাবলিশ করব। কথাটা শুনে প্রাণ কিছুক্ষণ থম মেরে বসে থেকে বলে, কখন কোন নিউজকে হাতিয়ার বানিয়ে নিজের প্রফিট দ্বিগুণ করা যায়, তাকেও আপনার কাছ থেকে শিখুক। নিজের মেয়েকেও ছাড় দিচ্ছেন না। হ্যাঁ, পলিটিক্স অ্যান্ড পলিটিক্স। নেহাল কাট কণ্ঠে বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনো কিছু কেউ খামাখা করে না, সবার আগে এখানে লাভের চিন্তাটাই আসে। আর তোমার পিছনে আমি না থাকলে এতদিনে দেখতে নাম কামানোর জন্য কি করতে হতো। আমি ছিলাম বলেই চোখের পলকে তুমি স্টার হয়ে গিয়েছ। প্রাণ তাচ্ছিল্যভাবে বলে, আপনার কি মনে হয় আমি স্বেচ্ছায় কখনো এই জগতে আসতাম? নেহাল ভ্রু কুচকিয়ে তাকাতেই প্রাণ নির্লিপ্ত কণ্ঠে বলে, সে যাই হোক, আপনার কথায় আমি রাজি আছি, তবে আমার কিছু শর্ত আছে। নেহাল কিছুক্ষণ প্রাণের পানে বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে থাকেন। যতটুকু তিনি প্রাণকে চিনেন, সে নিজের পার্সোনাল লাইফ প্রচণ্ড প্রাইভেট রাখতে পছন্দ করে, যার দরুন সে এঙ্গেজমেন্টটাও করেছিল নিভৃতে। সেখানে আজ তিনি ভেবেই নিয়েছিলেন তার এবং নয়নের এঙ্গেজমেন্টের কথা পাবলিশ করা নিয়ে তুমুল ঝগড়া বেঁধে যাবে দুজনের মাঝে। কিন্তু প্রাণ যে এত সহজে মেনে যাবে তা কল্পনারও বাইরে ছিল। তিনি নিজের বিস্ময়ভাব কোনোরকম কাটিয়ে উঠে খানিকটা প্রসন্ন মনেই জিজ্ঞেস করেন, কি শর্ত? নয়নকে আপনি এই বিষয়ে কিছু জানাবেন না, বিশেষ করে এঙ্গেজমেন্টের নিউজ পাবলিশ করার ব্যাপারে। আমি ওকে সারপ্রাইজ দিতে চাই। যখন হুট করে আপনি নিউজটা পাবলিশ করবেন, তখন ওর অভিব্যক্তি